সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। গতকালকে অফিসিয়াল ওয়েবসাইটে কেপি সাব ইন্সপেক্টর এবং হচ্ছে সার্জেন্টের যে প্রিলি পরীক্ষা হবে 28 তারিখ, সেটা অফিসিয়াল ভাবে পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকে দেখেও নিয়েছো। আমি একটু ব্যস্ত থাকার কারণের জন্য তোমাদেরকে গতকাল ভিডিও দিতে পারিনি। তো অনেকে যারা ভাবছে যে হয়তো পরীক্ষাটা আর কিছুদিন পিছ হলে ভালো হতো, তাদের উদ্দেশ্যে একটা বলি যে কম্পারেটিভ এক্সামিনেশনের প্রিপারেশন বর্তমানে একটা কন্টিনিউয়াস প্রিপারেশন, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস। এমনটা নয় যে তুমি হয়তো 10-15 দিন কি 1 মাস বেশি পেলে তাতে খুব একটা বেশি লাভ হবে না। অর্থাৎ যার প্রিপারেশন থাকে তার আগে থেকে, মানে যেদিনকেই পরীক্ষা হবে সেদিনকেই ভাবতে হবে যে কালকে পরীক্ষা হলে আমি কালকেই পরীক্ষা দেবো। তো কিছুদিন পিছ হলে ভালো হতো। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে যে কটা দিনই হাতে সময় আছে, অর্থাৎ আজকে 12 তারিখ, 28 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আর 15-16 দিন হাতে সময় আছে। এই সময়টাকে যারা এতদিন ধরে প্রিপারেশন করেছো, এই টাইমটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। তো কেউ যদি পরীক্ষা প্রস্তুতিতে প্রিপারেশন করতে চাও, সেই ক্ষেত্রে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। যে শুধুমাত্র এই কদিনের প্রিপারেশন বলে নয়, অর্থাৎ এই 15-16 দিনে তোমাকে সমস্ত প্রিলিশ অল সাবজেক্ট একবার রিভিশন করিয়ে দেবো। সেই সঙ্গে হচ্ছে মেনের কোর্সটাও নিতে হবে, অর্থাৎ 6 মাসের যে কোর্স থাকে সেই কোর্সে চাইলে কেউ অ্যাডমিশন হতে পারে। যে শুধুমাত্র এই 15 দিনের জন্য কোর্স সেরকমটা নয়। অর্থাৎ পুরো কেপিএসআই এর কোর্সটা তুমি যদি নাও প্রিলিমেন, তাহলে সেই ক্ষেত্রে এই 15 দিনের মধ্যেও তোমাকে সমস্ত সাবজেক্ট আমি রিভিশন করে দেবো। কমপ্লিট করে দেবো সেটা বলছি না। তার কারণটা হচ্ছে, হ্যাঁ, নোটপত্র যা কিছু দরকার সাজেশন সেইগুলো দিয়ে দেওয়া যাবে, কিন্তু এই 15-16 দিনে কোনোদিনই কভার হবে না যদি না তুমি নিজে প্রিপারেশন আগে থেকে করে থাকো। তো সেটা চাইলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটেজি, কিভাবে কি প্রস্তুতি নেবে এই 15-16 দিন দেখে নাও। যে জিকে জানো যে 50 কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস করে 100। তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে 25টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 50। রিজনিং এ 25টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 50। টার্গেট স্কোর কত রাখবে? এর আগেবার ইওয়ার্ডের ক্ষেত্রে কাট অফ চলে গেছিল কিন্তু 145.5। তো সেই হিসাবে এখন অনেকেই ভাবছে হয়তো 150-60 এরকম হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় যে এর আগেবারে কোশ্চেন ফাঁসের একটা গল্প শুনেছিলাম, বা হচ্ছে কোশ্চেন লেভেল অনেকটাই সোজা ছিল। জিকে পার্টগুলো বেশ কিছু কোশ্চেন ছিল যেগুলো অনেকটা ইজি ছিল। তো সেটা কোশ্চেন কেমন টাইপের হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কাট অফ। তবে মোটামুটি একটা ধরে রাখতেই পারো যে টার্গেট স্কোর একজন ইউআর ক্যান্ডিডেটকে অন্তত 150 রাখতে হবে, অর্থাৎ 75%। এবার কিভাবে করবে দেখো, যে ম্যাথ, অন্তত পক্ষে ম্যাথ রিজনিং যারা 40টা নিচে করবে তাদের কিন্তু কম্পিটিশনে টিকে থাকাটা মুশকিল। তার কারণ জিকেটা বেশ হার্ড টাইপের থাকবে আশা করা যাচ্ছে। তো সেই হিসাবে 35টা, এবার কেউ যদি জিকেতে খুবই ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো 40টা করতে পারে। কিন্তু ম্যাথ রিজনিং অন্তত পক্ষে 40, মানে 40 আনসার করতে হবে একদম নির্ভুল ভাবে। বেশি পারলে তো ভালো কথা, বেশি করলে বেশি পারবে। এবার দেখো না ম্যাথের পুরো সিলেবাসটা একবার। যে ম্যাথের সিলেবাস প্রথমেই চলে আসছি, যদিও অ্যারিথমেটিক বলা থাকে তবুও কিন্তু বীজগণিত থেকে কোশ্চেন থাকবে। বীজগণিতের মধ্যে কি কি করবে? সূচক করবে, করণী করবে, বীজগণিতের সাধারণ সূত্র দিয়ে মান বের করা, বিভাজ্যতা, তারপরে যে দশমিক, আবৃত দশমিক, নাম্বার সিস্টেম, এই সমস্ত জিনিসগুলোকে করতে হবে। কারণ এখন এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসছে, যেটা আমরা লেডি কনস্টেবলের পরীক্ষায় বা কেপি কনস্টেবলের পরীক্ষাতে এর প্রমাণ পেয়েছি। এবার হচ্ছে সরলীকরণ। এটা তো দেখেছো যে সিম্পলিফিকেশন বা হচ্ছে সরলীকরণ, এটা কেপিএসআই এর পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলোতে বেশ ভালোই দিয়েছে। আর সময় দূরত্ব, সময় কার্য বা চৌবাচ্চা নল, যেগুলো এই অ্যারিথমেটিকের কমন চ্যাপ্টার, সেখান থেকে কোশ্চেন আসবে। শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, মিশ্রণটাকে একটু ভালো করে জোর দেবে। তারপর যে বয়সের নির্ণয়, এখান থেকে একটা দুটো থাকবেই যে কোনো পরীক্ষায়। তারপর যে অংশীদারি কারবার, এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে। সরল সুদ। এবার মেনসুরেশনের কোনো চ্যাপ্টার আলাদাভাবে উল্লেখ না থাকলেও আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কু, চোঙ, মেনসুরেশনের এই চ্যাপ্টারগুলোকে করতে হবে। রিজনিং, এখন বর্তমানে কি হয়েছে, ম্যাথ আর রিজনিং যেটা, সেই ম্যাথ রিজনিংটা অনেকটা লেন্দি আসছে। সেই কারণের জন্য বেশি বেশি করে প্র্যাকটিসটা দরকার। এবার রিজনিং যে যে কমন চ্যাপ্টার থাকে, অ্যানালজি বা যে ফিগার কাউন্টিং বা ক্লক ক্যালেন্ডার, এগুলো তো থাকেই। কিন্তু তার সঙ্গে যেটা জোর দেবে সেটা হচ্ছে মিরর ইমেজ, তারপর হচ্ছে পেপার কাটিং, এমবেডেড ফিগার, অর্থাৎ কোনো একটা আহ, ছবি থাকবে, পিকচার থাকবে, সেই পিকচার থেকে কোন ছবিটাকে কাটা যাবে এরকম ধরনের দেয়, বা হচ্ছে কিউব, ডাইস, ভীষণ ইম্পর্টেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে ডাইরেকশন টেস্ট। এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার বা হচ্ছে পাজেল টেস্ট যেগুলো হচ্ছে, সেগুলো বর্তমানে কি করা হচ্ছে, সিজিএল এর বা হচ্ছে রেলের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন
সেখান থেকে একটু লেন্দি দেওয়া হচ্ছে। তো আর একটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে দেখা গেল যে 25টা ম্যাথের কোশ্চেন বা 25টা যে রিজনিং এর কোশ্চেন থাকবে, তো এই যে 25 যেটা থাকবে, বেশ কিছু কোশ্চেন থাকবে যেগুলো বিশাল লেন্দি টাইপের হবে। তো ওই কোশ্চেন গুলোকে মার্ক করে নেবে। হয়তো দেখা গেল যে 4টে থেকে 5টা করে বিশাল লেন্দি, অনেক টাইম লাগবে, কিন্তু তুমি করতে পারবে। ওই 5টা কোশ্চেন গুলোকে মার্ক করে রেখে দেবে, সব শেষে করার চেষ্টা করবে, না তো হয়তো টাইম ম্যানেজ করতে পারবে না। তারপর ডিকশনারি, তারপর জাম্বলিং বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, পাজেল ভীষণ ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিং বা পাজেল এই জায়গাগুলো বা সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো বললাম অনেক এখন লেন্দি করে দিচ্ছে, তো মাথা ঠান্ডা রেখে ভালো করে করতে হবে। অবশ্যই তোমাদেরকে হেল্পও করা হবে। এবার জিকেটা নিয়ে হয়তো অনেকের বেশিরভাগ জনের সমস্যা হয়, তো দেখে নাও যে জিকেটা কিভাবে কি রেডি করবে। জিকেটা প্রথমেই আসছি যে সায়েন্স পার্টটা, এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু সায়েন্স পার্ট যে পার্টটা ছিল, সেই সায়েন্স পার্ট থেকে খুব একটা ডেপথে যেত না, কিন্তু এখন অনেকটাই ডেপথ থেকে কোশ্চেন হচ্ছে। তো বিজ্ঞানের বেসিক জিনিস ফিজিক্সের যদি বলো তাহলে হচ্ছে যেমন হচ্ছে ভর, ওজন, বেগ, সরণ, তারপর হচ্ছে কার্য, ক্ষমতা, শক্তি, তড়িৎ প্রবাহ, নিউটনের গতিসূত্র অর্থাৎ ভেরিয়াস কাইন্ড অফ মোশন, বিভিন্ন গতি। তারপরে ইউনিট, একক থেকে তো কোশ্চেন আসবেই। মহাকর্ষের সূত্র বা হচ্ছে জুলের সূত্র, মহাকর্ষ ধ্রুবকের সূত্র কি, মান কত, ওহমের সূত্র, আর্কিমিডিসের সূত্র, আলোর বিভিন্ন ধর্ম। আলো ভীষণ ইম্পর্টেন্ট। আলোর যে বিভিন্ন ধর্মগুলো রয়েছে, যেমন প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রত্যেকটার এক্সাম্পল, হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিলে বললো এটা আলোর কিসের উপরে ডিপেন্ড করে মানে তৈরি হয়েছে। শব্দ, তেজস্ক্রিয়তা, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, এদের কার কত ভর, কত চার্জ কি, তারপর যে যোজ্যতা, কার কত পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ যে সমস্ত মৌলগুলো রয়েছে যেমন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরকম ভাবে যে সমস্ত অন্তত পক্ষে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের চিহ্ন, সেই সঙ্গে হচ্ছে কার কত পরমাণু ক্রমাঙ্ক, এই ব্যাপারটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই দেখি কোশ্চেন আসছে। এরপর চলে আসছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর বেসিক কিছু জিনিস, হয়তো পর্যায় সারণীর জনক কে বা আধুনিক পর্যায় সারণীর জনক কে, সন্ধিগত মৌল বা তোমার হ্যালোজেন মৌল, যে সমস্ত জিনিসগুলো আছে, রাসায়নিক বন্ধন অর্থাৎ কোনটা তড়িৎযোজী বা সমযোজী যৌগ, বিভিন্ন যৌগের ব্যবহার ও সংকেত, যেমন ওয়াশিং সোডা, কাপড় কাচা বা হচ্ছে ভিনিগার, এরকম বিভিন্ন ধরনের যে সমস্ত যৌগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাদের ব্যবহার বা সংকেত, এগুলো পড়তে হবে। ব্লু ভিট্রিয়ল বা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। আর জৈব রসায়নের কিছু দেখো, জৈব রসায়ন অ্যাকচুয়ালি এটা 11-12 সায়েন্সের বিষয়, 9-10 হালকা করে দেওয়া আছে। জৈব রসায়নটা কি করবে, হয়তো খুব ছোট ছোট যেমন হচ্ছে ইথিলিন, মিথেন, এই সমস্ত জিনিসগুলোর কি কার নাম বা সংকেত ব্যবহার, এরকম হালকা টাইপের একটু দেখে রাখতে পারো। আর আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সায়েন্সের, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্যাস, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, তাদের বর্ণ, গন্ধ, তাদের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম কিভাবে শনাক্তকরণ করা হয়, ব্যবহার, এই জায়গাটা। হয়তো মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়, কি রসায়নের রাজা কাকে বলা হয়, অ্যাকুয়াভর্টিস কাকে বলা হয়, বা অ্যাকুয়ারিজিয়া, এই ব্যাপারগুলো। এবার জীবন বিজ্ঞান চলে আসো। জীবন বিজ্ঞানের হচ্ছে বিভিন্ন শাখা, তারপরে যে তাদের জনক কি, ট্যাক্সোনমি, কোষ, কলা, বিভিন্ন অঙ্গতন্ত্র, মস্তিষ্ক, বৃক্ক, চোখ, কান, রক্ত, হৃৎপিণ্ড, যে গুরুত্বপূর্ণ অঙ্গ বা তন্ত্র রয়েছে, বিভিন্ন উৎসেচক, মানে কোনটা কার্বোহাইড্রেট জাতীয় বা প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্যকে বিশ্লেষণ করে বা পরিপাক করে। হরমোন ভীষণ ইম্পর্টেন্ট, হরমোন থেকে একটা দুটো কোশ্চেন আসবেই, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, টোটালটা ভালো করে পড়ে নেবে। ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, সালোক সংশ্লেষ, কোষ বিভাজন, বংশগতি বা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এই জায়গাটা নির্বাচনবাদ বা অভিব্যক্তি, অভিযোজন, এখান থেকে একটা করে কোশ্চেন আসে। আর আছে বিভিন্ন অসুখ, মানে ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, মানে কোনটা কোন ঘটিত রোগ বা হচ্ছে সেই রোগের জীবাণু। তাহলে সায়েন্স পার্টটা কমপ্লিট হলো। এবার হচ্ছে ইতিহাস। ইতিহাস একদম সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, আর্যদের জীবনযাপন কেমন ছিল। তারপরে চলে আসবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কে প্রবর্তক বা হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীরের তাদের জীবনী, কোথায় জন্ম হয়েছিল, বা হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো রয়েছে তাদের। তারপরে বিভিন্ন ভারতবর্ষে যে সমস্ত ষোড়শ মহাযান পদ এবং তারপরে যে সমস্ত মানে রাজবংশ শুরু হয়েছিল, হর্ষঙ্ক বংশ থেকে শুরু করে মৌর্য, আর্য যুগ, এই মৌর্য যুগ, গুপ্ত যুগ, তারপরে তার মধ্যে সব থেকে ভালো করে যেটা পড়বে সেটা হচ্ছে সুলতানি যুগ এবং হচ্ছে মোগল যুগ। কারণ ওই ভেতর থেকে অতটা না এলেও সুলতানি যুগ এবং মোগল যুগ থেকে, যেমন শুধুমাত্র এর আগেবার কেপিএসআই এর ক্ষেত্রে মোগল যুগ থেকেই 3টে কোশ্চেন ছিল, তো এমনটা হতে পারে এবার মোগল যুগ থেকে এলো না, হয়তো সুলতানি যুগ থেকে দিল।
তো সেই কারণে জন্য সুলতানি যুগ আর মোগল যুগটা ভালো করে করতে হবে। এইটুকু জেনে রাখতে পারো যে 1 থেকে 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন ওই দুটো শুধু যুগ থেকেই আসবে। এরপর চলে আসবে ভাইসরয়, গভর্নর জেনারেল, তাদের বিভিন্ন শাসন সংস্কার, পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মহাবিদ্রোহ, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি এবং গান্ধীজির যে সমস্ত জাতীয় আন্দোলন। দেখো, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল তো অনেকটা পড়া, প্রচুর পড়া আছে। এবার এটাকে কিভাবে শর্টিং করবে? তো যদি তুমি এই মুহূর্তে যদি এখন করতে যাও, তাহলে যে মেন মেন জিনিস বলতে এটাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত যা কিছু আছে, এই জায়গা থেকেই করলে পরে 60 থেকে 70% কি তার বেশি কভার হয়ে যাবে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এবং বিশেষ করে গান্ধীজির যে জাতীয় আন্দোলনগুলো রয়েছে, যেমন অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই মানে কোশ্চেন থাকবেই, কারণ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এইগুলো বাদ দিয়ে হয় না, এটুকু মনে রাখবে। তারপর বিভিন্ন বিপ্লবী এবং তাদের জীবনী এবং জাতীয় কংগ্রেস, যেমন জাতীয় কংগ্রেস থেকেই শুধুমাত্র লাস্ট যে পরীক্ষাটা হলো, কি পরীক্ষা, ডব্লিউবিসিএস পরীক্ষা, যেমন সেখানে যেমন অনেক কোশ্চেন ছিল। তো জাতীয় কংগ্রেসটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার ভূগোলে চলে এসো। ভূগোলের ভারত ও বিশ্বের নদ নদী, পাহাড় পর্বত, মরুভূমি, হ্রদ, বৃহত্তম ক্ষুদ্রতম কি এগুলো, বা ঘাস, কোন ঘাস কোথায় দেখা যায়, বিভিন্ন উপজাতি, খনিজ সম্পদ কোথায় ভান্ডার বেশি আছে বা কোন রাজ্যে বেশি পাওয়া যায়, কয়লা, পেট্রোলিয়াম কোথায় কি সঞ্চিত আছে, কোন রাজ্যে বেশি পাওয়া যায়, সৌরজগৎ, প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা কার কত মান কি, তারপরে প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত, মানে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, বা কর্কটক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, যে 8টা সেগুলোর নাম। তারপরে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে। পরিবেশ আর অর্থনীতি দেখে যাও যে মুখ্য দূষক বা কোনগুলো আছে, হয়তো প্রাইমারি বা সেকেন্ডারি প্যান, এদের পুরো নামটা কি, ফ্লুরাইড, ব্ল্যাকফুট ডিজিজ, অম্ল বৃষ্টি, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, জৈব বিবর্ধন, শব্দ দূষণ। এবং একটা দেখবে লিস্ট করে দেওয়া থাকে যে গ্রামীণ এলাকায় বা শহর এলাকায় বা বাণিজ্যিক এলাকায় দিনে বা রাত্রে কত কি মানে শব্দের তীব্রতা রাখা উচিত। বিভিন্ন পরিবেশ বিষয়ক আন্দোলন, চিপকো আন্দোলন বা বিষ্ণুই আন্দোলন, এরকম ধরনের যে পরিবেশ সম্মেলন হয়েছিল, বা তোমার বসুন্ধরা সম্মেলন, এই টাইপের এইগুলো এখানে লিখেও দিয়েছি। দেখো যে চিপকো আন্দোলন, তারপর আরাবাড়িতে মেদিনীপুরের বসুন্ধরা সম্মেলন বা প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল চুক্তি, বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য, জাতীয় উদ্যান কোন রাজ্যে কি আছে, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, লুপ্ত প্রায় বা বিপন্ন প্রজাতির যে সমস্ত প্রাণীগুলো রয়েছে। এবার অর্থনীতির মধ্যে দেখে নাও যে অর্থনীতির জনক কে, তারপরে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি গ্রহণ করা হয়েছিল তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য, ব্যাংকিং ব্যবস্থা। তারপর পলিটি, ইন্ডিয়ান পলিটি ভীষণ ইম্পর্টেন্ট। পলিটি অর্থাৎ কোন সংবিধান, মানে কোন কোন দেশ ভারতের সংবিধানকে প্রভাবিত করেছে। তারপরে মৌলিক অধিকার, একদম 12 থেকে 35 পর্যন্ত কোন পার্টে কি মৌলিক অধিকার আছে, একদম ভালো করে গুলে খাবে। নাগরিকত্ব বিল, মৌলিক কর্তব্য কোন ধারাতে আছে, কোন কোনগুলো মৌলিক কর্তব্য। নির্দেশমূলক নীতি কি নীতি বা কে এর প্রবর্তন করেছিলেন। পঞ্চায়েত রাজ ব্যবস্থা, পৌরসভা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারাতে রয়েছে, ইলেকশন কমিশনার কত নম্বর ধারাতে আছে, এদের কাজ কি। রাষ্ট্রপতিটাকে খুব ভালো করে দেখবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এই 4টে যে আছে এই গুরুত্বপূর্ণ পদ, এখান থেকে কোশ্চেন ভালোই আসে। সেই সঙ্গে লোকসভা, রাজ্যসভা, তাদের সদস্য এবং তাদের যোগ্যতা লাগবে কি, মানে কত বছর বয়স দরকার, হয়তো লোকসভা সদস্য হওয়ার জন্য 25 বছর, রাজ্যসভার 30 বছর, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর। তারপরে হাইকোর্টের অবসরপ্রাপ্ত 62 বছর, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর। এরকম কার কত যোগ্যতা বা টেনিওর, এই জিনিসগুলো আসে। স্ট্যাটিক জিকে যে পোর্শনটা যেটুকু থাকলো এটুকু একটুকু বড় ভাস্ট, সেই কারণের জন্য এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা জিনিস যেটা বললাম, যে পরীক্ষা প্রস্তুতিতে যারা জয়েন হতে চাইছো, প্রিলি বা মেন দুটোই, বা অনলাইন বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস বহরমপুর, মুর্শিদাবাদ। এটা বলে দিই যে অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা, সেটা বহরমপুর, মুর্শিদাবাদ, ভাকুড়ি, ঠাকুরপাড়া। আর অনলাইনে যারা করতে চাও 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই এখন শুধুমাত্র 15 দিনের কোর্স বলে নয়, এটা তুমি যদি এখন জয়েন করো তাহলে এই কটা দিনের মধ্যে প্রিলি সিলেবাসটা শেষ করা হবে, এবং তারপরে তুমি মেনের ক্লাস করতে পারবে। সেই ক্ষেত্রে কোর্স ভ্যালিডিটি যেটা থাকে সেটা 6 মাসের কোর্স থাকে, জানুয়ারি থেকেই শুরু হয়েছে।